ফুয়াদ ভাই, এই সমাবেশে কি দল হিসেবে এবি পার্টি যোগদান করেছে কিনা? সম্ভবত করেনি। সেই একই প্রশ্ন যদি আপনাকেও করি। ধন্যবাদ। আমরা আসলে ইনভাইটেড ছিলাম না, তো ওখানে তো যাবার সুযোগ নাই আর কি। এটা হলো এক কথায় উত্তর আর কি। এটাকে যদি একটু এলাবোরেট করেন, মানে ইউনাইটেড ছিলাম না, মানে ইন হুইচ সেন্স আপনি বলছেন? মানে এখন যে কারো প্রোগ্রামে দাওয়াত দেওয়ার তো এখতিয়ার তার, মানে এখন সে যাদেরকে দাওয়াত দিয়েছে সেটা তার এখতিয়ার, জুরিসডিকশনের ব্যাপার। বাট আমাদের উত্তর হচ্ছে আমরা যাইনি কারণ আমরা ইনভাইটেড ছিলাম না। এখন যদি আপনি বলেন যে এই যে সমাবেশ এবং তাদের যে 7 দফা, সেটির অ্যানালাইসিস যদি আপনার রাজনৈতিক দল হিসাবে, এবং আপনি যেহেতু রাজনীতির বিশ্লেষণ করেন, গভীর বিশ্লেষণই করেন, কি বার্তা দিল নির্বাচনের জায়গা থেকে যদি বলেন, মানে ফেব্রুয়ারির প্রথমার্ধে, মানে নির্বাচনমুখী জামাতের আজকের যে জাতীয় সমাবেশ যদি বলেন, সংস্কারের জায়গায় কতটুকু কথা আছে যদি তুলনামূলক জায়গাটা বলেন? প্রথম কথা হচ্ছে শোডাউনের রাজনীতি নিয়ে একটু বলি আর কি, যে মানে এই 7 দফা দাবি দেবার জন্য কি সারা বাংলাদেশ থেকে 5-7-10 লাখ লোক আনার দরকার ছিল কিনা ডিজিটাল মিডিয়ার যুগে? এবং একই কথা বিএনপির ব্যাপারে প্রযোজ্য, চরমনার ব্যাপারে প্রযোজ্য। আমাদের দেশে সমাবেশ করতে হয়েছে কেন? শেরে বাংলারা করেছেন, সোহরাওয়ার্দী করেছেন, তারপরে হচ্ছে মানিক মিয়া করেছেন, শেখ মুজিবও করেছেন। আপনি দেখবেন যে সোহরাওয়ার্দীর সাথে আপনার একই নৌকায় করে করে দিনের পর দিন, রাতের পর বিভিন্ন রাত জায়গায় সফর করছেন। তখন সময়টা ছিল এরকম যে গ্রামে গঞ্জে গিয়ে মানুষকে বুঝাইতে হইতো, লিফলেট বিতরণ করে বলতে হইতো যে জিন্না সাহেব আসবেন অমুক মাঠে, উনি শেরে বাংলা আসতেছেন, সোহরাওয়ার্দী সাহেব আসতেছেন, আপনারা আসেন, ওনার বক্তব্য শোনেন, কথা শোনেন। এখন আসলে সমাবেশ করবার প্রয়োজনীয়তা আসলে দেশে আছে কিনা, এবং স্পেশালি আপনি ঢাকাতে কাকে মেসেজ দিবেন, এবং ক্লিপ চিন্তা করে দেখেন, একটা মিডিয়া 10 লাখ লোকের সমাবেশে যতটুকু বাইট ইউজ করবে, 2 মিনিট 2.5 মিনিট একটা ক্লিপ করবে, ওটাই হয়তো সারাদিন ঘোরায় ঘোরায় দেখাবে আর কি। এর বাইরে কি হবে? যারা 10 জন নিয়ে মানববন্ধন করছে ধরেন প্রেস ক্লাবের সামনে, তাকেও কিন্তু আপনি 1.5 মিনিট সময় দেবেন। তাহলে সেই জায়গায় সাবস্ট্যান্সিয়ালি আমি ফিল করতেছি যে বাংলাদেশের পলিটিক্যাল শোডাউনের যে কালচার, সেখান থেকে আমাদেরকে বের হয়ে আসা দরকার। প্রত্যেকটা দিনের মিছিলের যে ভোগান্তি, এটা বিএনপির বড় বড় মিছিল যেদিন হয় নয়াপল্টনে, চরমনায় যেদিন বড় বড় মিছিল সমাবেশ হয়, আজকে জামাত, অ্যাবসলিউটলি সিটি শাটডাউন হয়ে গেছে। এবং আমি যে পথে আসছি 30 মিনিটের পথ প্রায় 1.5-2 ঘন্টা প্রত্যেকে তাই। ইভেন সাংবাদিকরা বলছিল নিউজ কভার করতে পর্যন্ত যেতে পারছে না, এরকম একটা অবস্থা আর কি। এই পলিটিক্যাল কালচারটা, যেহেতু আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, সেখানে সবার জন্য এটা প্রযোজ্য। ছুটির দিনে এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন আপনি শুক্রবারে করলেন, অথবা পাবলিক হলিডে একটা ছুটির দিন এক্সক্লুসিভলি করলেন। এরপর হচ্ছে টাকা, পলিটিক্যাল পার্টিগুলো শোডাউনের পিছনে যে পরিমাণ টাকা খরচ করে, কারণ হচ্ছে আপনি যদি 10 লাখ লোক আনেন, আপনি যদি মাথা পিছু 1000 টাকা খরচ করেন, তার খাওয়া, তার গাড়ি ভাড়া, আসা যাওয়া, সময়, মানে ধরেন 10-15, মানে কত শত শত কোটি টাকা এখানে খরচ হয় সবার, বড় বড় সমাবেশ যারা করছে। তো এই পরিমাণ টাকা দিয়ে আসলে 3 ঘন্টার একটা স্টেজ পারফরমেন্স, একটা শো, একটা পলিটিক্যাল কনসার্ট যদি বলেন, মানে ইজ ইট ওয়ার্থ? 2024 সালে 25 সালে নতুন রাজনৈতিক বন্দোবস্তের জায়গা থেকে এটা আসলে ওয়ার্থ কিনা? এবং হেনস্থা, মানে মানুষের যে সাফারিং, এবং এটা সকল রাজনৈতিক দলগুলোকে নতুন করে এগুলো ভাবা দরকার যে রাজনৈতিক কর্মসূচি, দাবি দেওয়াগুলো আমি কোন প্রসেসে করব। দ্বিতীয়ত দেখেন একটা বিষয়, বিএনপি জামাতের একটা মানে রোমান্টিক এবং আনরোমান্টিক রিলেশনশিপের হিস্ট্রি আছে। 91 সময় দেখেন যে বিএনপি যখন সিট স্বল্পতার কারণে সরকার গঠন করতে পারছে না, জামাত তার 18 সিট দিয়ে ইউনিল্যাটারালি, উইদাউট এনি এক্সপেকটেশনস অর কন্ডিশনস, তাদেরকে তারা সমর্থন দিয়েছে। সেই সম্পর্কটা 93-তে গিয়ে ওনাদের দলের আমির প্রফেসর গোলাম আজমের গ্রেফতার, নাগরিকত্ব মামলায় গ্রেফতারকে কেন্দ্র করে সম্পর্কটা ফাটল ধরল। ছাত্রদল, শিবির ক্যাম্পাসগুলোতে ব্যাপক সংঘর্ষে জড়ায় পড়ল, দুই পক্ষে খুনাখুনি, আহত, সংঘর্ষ, ক্যাম্পাস ভায়োলেন্স যেটা হয়। ইভেনচুয়ালি জামাত বিএনপির বলয় থেকে বের হয়ে এসে আওয়ামী বলয়ে গেল। আওয়ামী বলয়ে গেলে যেটা হচ্ছে, এই যে আওয়ামী লীগের নেতৃত্বে যে চরম সহিংস রাজনৈতিক আচরণ আমরা দেখলাম, তখন যমুনা সেতুটা উদ্বোধনের দিন পর্যন্ত, খালেদা জিয়ার উদ্বোধন করতে যাইতেছে সেই দিন পর্যন্ত হরতাল ডেকেছে, 173 দিন হরতাল ডেকেছে। খুন খারাপি, ভায়োলেন্স, এমন কিছু নাই যা তারা করে নাই। এবং দিন শেষে দেখলাম জামাতের সহযোগিতায় আওয়ামী লীগের রাজনীতিতে
সরকার গঠনের পুনর্বাসনের বাস্তবতাটা তৈরি হয়ে গেল। এর পিছনে বিএনপিরও দায় আছে, কেয়ারটেকার প্রভিশন হওয়া না হওয়া নিয়ে, এগুলো নিয়ে বাস্তবতা আছে। তাহলে এখন আমার শঙ্কার জায়গাটা হচ্ছে গত 1-2 সপ্তাহ থেকে বিএনপি, জামাত এবং এনসিপির ভিতরে যেই রাজনৈতিক সম্পর্ক হানিটা দেখতে পাচ্ছি, যেই বিভেদের জায়গাগুলো দেখতে পাচ্ছি, এইটা আমার কাছে হচ্ছে খুবই শঙ্কার বিষয়। এবং কেউ কাউকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করছে না, শত্রু মনে করছে। এবং শত্রু মনে করার সম্পর্ক হচ্ছে যখন আপনি কাউকে শত্রু মনে করেন, যেমন একটা সাপ আপনাকে ছোবল দিতে আসতেছে, আপনি তাকে কিন্তু প্রতিপক্ষ মনে করছেন না, আপনি তাকে শত্রু মনে করছেন, তাকে মেরে ফেলতে হবে। তো শত্রু মনে করার রাজনীতিটা আমরা দেখেছি, মানে যে এক সহাবস্থানের পক্ষ- কোনো জায়গা নেই। হ্যাঁ, এক পক্ষ আর এক পক্ষকে তখন অ্যানিহিলেট করে ফেলতে চায়, মানে এক্সটারমিনেট করে ফেলতে চায়, মানে নাই করে দিতে চায়। এবং এই নাই করে দেওয়ার রাজনীতিটাই আমাদেরকে বারবার পিছিয়ে দেয়। আমরা আবার 30 বছর পিছনে যাই। যে লুডো খেলতাম না ছোটবেলায়, আপনার মই দিয়ে উঠতে 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 মাথায় গিয়ে আপনি সাপের মুখে পড়ে গেলেন, একদম পটাপট আপনি একদম আবার নিচে চলে আসলেন। তা আমরা দেখতে পাচ্ছি এই গণ অভ্যুত্থানের পক্ষের যে রাজনৈতিক শক্তিগুলো আছে, তাদের ভিতরে যে বিভেদ বড় 2-3টা প্ল্যাটফর্মের মধ্যে, এই বিভেদটা দিন শেষে যেটা হচ্ছে, আওয়ামী লীগ পুনর্বাসনের দিকে আমরা যাচ্ছি কিনা কালেকটিভলি আমাদের অজান্তে, 95-96-তে যার যার জায়গা থেকে বিএনপি মনে করেছে ছোট দল, এই রকম আমাদের সাথে কথা শোনে না, এটা করে না, সেটা করে না। আমরা তো বিএনপির পক্ষ থেকে যুক্তি ছিল যে গোলাম আজমকে গ্রেফতার না করলে তাকে নাগরিকত্ব যেটা বাতিল করা হয়েছে, এটা কোর্টের মাধ্যমে আপনি দেবেন কিভাবে, একটা লিগ্যাল প্রসেস ফলো করতে হবে। আবার জামাতের বক্তব্য হচ্ছে যে সেটা আমাদের সাথে আলোচনা করলেন না কেন, এটা তো গ্রেফতার করা ছাড়া করতে পারতেন। এই যে ছোটখাটো বিষয়গুলো, দ্বন্দ্ব সংঘাতে যেটা হলো, দিন শেষে বেনিফিশিয়ারি হয়েছে বাংলাদেশের শত্রুরা। দিল্লি এখানে আধিপত্যবাদ বিরাজ করতে পেরেছে। তো আমি যেটা গত 2 সপ্তাহ থেকে দেখতে পাচ্ছি যে আপনার মিটফোর্ডের ঘটনাটা দেখেন, এবং মিটফোর্ডের ঘটনাটা কোনো রেগুলার ঘটনা না। বাংলাদেশে যে চাঁদাবাজি হয়, চাঁদাবাজির সাথে খুনের সংশ্লিষ্টতা আছে, এইটার সাথে আমরা পরিচিত, এটার গ্রামার ডিফারেন্ট। একটা মানুষকে পিটায়া দোকান থেকে বের করে নিয়ে আসছে, কাপুল খুলছে, উলঙ্গ অবস্থায় তার শরীরের উপরে উঠে নাচতেছে এবং পাড়াচ্ছে, এবং সর্বশেষ পাথর মারা হয়েছে, এবং পুরো জিনিসটা রেকর্ডেড হয়েছে। এইরকম রিসেন্ট কোনো ঘটনা কিন্তু আমাদের মধ্যে নাই। আপনি বিচ্ছিন্ন ঘটনা শুনছেন, এরা মারছে, ওরে মারছে, জুতার মালা ঝুলায় দিচ্ছে। বিভৎসতার কোন পর্যায়ে? এর মানে হচ্ছে ব্রুটালিটি। এবং যে মারছে এবং যে মরছে দুজনই একই দলের। স্লোগানটা খেয়াল করেন, ক্যাম্পাসে ক্যাম্পাসে, আমার ভাই মূল্য কেন, তারেক রহমান জবাব দেয়। আরে তারেক রহমান জবাব দিবে কেন? মানে গ্রামার, স্লোগানের গ্রামার আছে না, ধরেন এবি পার্টির একটা লোক মারা গেল বিএনপির হাতে, তখন আমি একটা স্লোগান দিতে পারবো যে আমার ভাই মূল্য কেন, তারেক রহমান জবাব দেয়। আরে মূল্য বিএনপির, মাল্য বিএনপির, তুমি স্লোগান দিতেছো আমার ভাই মূল্যকে, মূল্য কেন, তুমি তোমার কাছে জবাব চাইতেছি। রাজনীতি যারা করে তারা তো মানুষকে ভাই বলেই, না, না, না। প্রত্যেকেই তো ভাই। না, কিন্তু এটা তো হয়তো হয় পলিটিক্যাল কালচারে নাই এটা। আপনি সাধারণ জনগণ আকারে আপনি এটা সমালোচনা করতে পারেন, কিন্তু ভাবখানা এরকম যে আপনার ভাই সে কেমনে হইলো, আপনার ভাই না তো, আপনার পলিটিক্যাল ভাই না তো সে। এরপরে দেখেন হাসিনার 16 বছরেও আমরা যে সকল ভাষা হাসিনাকে জন্য ব্যবহার করি নাই, এত এত পরিমাণ, হাজার হাজার গুম খুন আয়নাঘরের ঘটনার পরেও তারেক রহমানের পিছনে সেই পরিমাণ ভাষা ব্যবহার করা হয়েছে। বাপ মা পরিবার তুলে স্ল্যাং ব্যবহার করা হয়েছে। করেছে কারা? বুয়েট, চুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ক্যাম্পাসের ইয়াং ছেলেমেয়েরা করছে। এটা তো রাজনৈতিক কথা না। আমি রেগুলার বিএনপি সমালোচনা করি, আমি ঐকমত্য কমিশনে বিএনপির ইস্যুর সাথে প্রতিনিয়ত দ্বিমত করছি। সেজন্য তো সালাউদ্দিন ভাইকে আমার বাপমা তুলে গালাগালি করতে হয় না। রাজনৈতিক সমালোচনা, সালাম ভাইয়ের সাথে বিভিন্ন টকশোতে আমি দ্বিমত করি, কিন্তু এই জন্য কি ওনাকে আমি পার্সোনালি মানে গালাগালি করব? এটাকে 24-এর নতুন রাজনৈতিক বন্দোবস্ত? এই জন্য কি যুদ্ধ হয়েছে? এই জন্য কি মানুষ অধিকারের জন্য লড়াই করবে? এবং দেখেন স্লোগানটা দেখেন, তারেক রহমানের ব্যাপারে স্ল্যাং করা হচ্ছে, ঠিক তার রিয়াকশনে বিএনপি পরে 1-2 দিনের ভিতরে ছাত্রদল শোডাউন করলো। ছাত্রদল শোডাউন করে কি স্লোগান দিচ্ছে? জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। মানে হাসিনা গেছে যেই পথে, জামাত যাবে সেই পথে। এক শিশির 2 সিপি, জামাত আর এনসিপি। তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, এগুলো তো আওয়ামী লীগের স্লোগান ছিল। মাত্র না 1 বছর আগে আপনারা কাঁধে কাঁধ মিলায় একটা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে লড়াই করলেন, সংগ্রাম করলেন, জীবন দিলেন। সাডেনলি 16 বছরের মুসলিমরা এখন একজন আরেকজনকে জালেম বানায় দিতেছে, একজন আরেকজনকে ফেরাউন বানায় দিচ্ছে। তাহলে বিএনপি কেন আমি কে তুমি কি, বাঙালি বাঙালি স্লোগান তো আওয়ামী লীগের স্লোগান, বামদের স্লোগান।
এই বাঙালি আনার বিরুদ্ধেই তো জাতীয়তাবাদের রাজনীতি শুরু করেছে জিয়াউর রহমান। তাহলে কেন ছাত্র দলের প্রোগ্রাম থেকে, বিএনপির প্রোগ্রাম থেকে স্লোগানগুলো আসতেছে? আমরা একটু শুনে নেই সালাম ভাইয়ের। না, আমি একসাথে উত্তর দেখ সালাম ভাই, আমি সংকটটা গভীরতা বলছি। তারপরে দেখেন জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। প্রশ্ন হচ্ছে রাজাকার জিনিসটা তো একটা অক্সিলারি ফোর্স। পাকিস্তানের হ্যাঁ, যুদ্ধের সময় ছাত্রদের বাহিনী। সেনাবাহিনী একটা অর্ডিন্যান্স জারি করে এই অক্সিলারি ফোর্সটা বানাইছে, বিজ্ঞাপন দিয়েছে। কারা কারা রাজাকার বাহিনীতে, রেজাকার শব্দটা, রেজাকার বাহিনীতে জয়েন করতে চান, তাদের মাসিক ভাতা ছিল, কাজ ছিল। এক দফায় কিন্তু আওয়ামী লীগের সময় রাজাকারদের একটা তালিকা প্রকাশ করা হয়েছিল, আপনার যদি মনে থাকে, 10,000 সামথিং। এর ভিতরে 8,000 প্লাস হলো আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। 2,000 সামথিং বিএনপি রাজনীতি করে। জাতীয় পার্টির কটা আছে? জামাতের দেখলাম 35 কি 37 জন। এখন রাজাকারকে আপনি একটা পার্টিকে রাজাকার বলতে পারেন কিনা, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশের কোনো নাগরিককে আপনি এই মুহূর্তে বাংলা ছাড়, এই কথাটা বলতে পারেন কিনা। আমরা কি আওয়ামী লীগের ব্যাপারে বলছি কখনো যা বাংলা ছাড়? আমরা কিন্তু আওয়ামী লীগের বিচার চাই, মানে দৃষ্টান্তমূলক বিচার চাই শেখ হাসিনার। কিন্তু যারা বাংলাদেশের নাগরিক, তাকে কি আপনি বলতে পারেন বাংলা ছাড়ার কথা? বলতে পারেন না। তো ফ্যাসিস্ট আচরণ, এই ফ্যাসিবাদী তো, ফ্যাসিবাদের বিরুদ্ধে তো এটা লড়াইটা ছিল। এবং বাঙালিয়ানা দেখেন, যেই শেখ মুজিব চাকমাদেরকে বাঙালি হইতে বলবার কারণে চাকমারা অস্ত্র হাতে তুলে নিয়েছে, আমাদের পুরো হিল ট্র্যাক্স অশান্ত হয়ে গেছে। তো সেখানে তুমি কি আমাকে বাঙালি অবাঙালি রাজনীতি আপনি ফেরা নিয়ে আসতেছেন? এগুলোই তো ফ্যাসিবাদের আওয়ামী ডিসকোর্স। এগুলো বিএনপির মিছিল থেকে যখন আসতেছে, আমার এটা আশঙ্কিত। আশঙ্কা